আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা হবে। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 প্রণয়ন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরূপ পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া বিদ্যমান আইনের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় বাতিল করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। উক্ত আইনের কতিপয় বিধান বিলোপসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজনপূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024 উপদেষ্টা পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ। প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন দেশের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এছাড়া শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। গত জুলাই মাসে গণহত্যাকাণ্ডে 32 জন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। আজ আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক এ অভিযোগ দায়ের করেন। এর আগে 14 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া গত 21 আগস্ট একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 77 জনের নামে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন এই অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। দেশে চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। আজ চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এ তথ্য জানান। তিনি বলেন, বন্যায় মোট 52 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 39 জন পুরুষ, 6 জন নারী ও 7 জন শিশু রয়েছেন। এই 52 জনের মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 8 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন, কক্সবাজারে 3 জন ও বাজারে 1 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব। জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে প্রসার ঘটাতে জেলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা AKM সাদিকুল ইসলাম। সভায় জানানো হয়, শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশের সকল বয়সের মানুষের দেহে জিঙ্কের ঘাটতি থেকেই যাচ্ছে। এই অবস্থার উত্তরণে জিঙ্ক সমৃদ্ধ ধান উদ্ভাবন এবং এর চাষাবাদ প্রসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে নাটোর জেলায় জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান 72 এবং বিনা ধান 20 জাতের ধানের বীজ 2200 কৃষককে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদান করা হয়েছে। এসব ধানের প্রদর্শনী খামারের মাধ্যমে পার্শ্ববর্তী কৃষকরা এই ধানের প্রসার ঘটাতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। চলতি খরিফ 2 মৌসুমে চাঁপানবাবগঞ্জের চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় মাসকলাই আবাদ শুরু হয়েছে। চাঁপানবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ্দে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, 26,000 হেক্টর জমিতে মাসকলাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত আবাদ হয়েছে 8,100 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে। গত বছরে চাঁপানবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পাগলা নদী তীরবর্তী চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় 25,740 হেক্টর জমিতে মাসকলাই আবাদ হয়েছিল। ফলন পাওয়া গিয়েছিল 35,460 মেট্রিক টন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার, রাজশাহী।